বলেন। আমি আমার ইনভয়েসে 30টা প্রোডাক্ট বিল করলাম, কিন্তু 30 জন্য 30টা প্রোডাক্ট আমি অ্যাড করতে পারতেছি না। এক পেজে কটা লিখতে পারেন? এক পেজে কটা লিখতে পারেন? 10টা। তাহলে এরকম করে দ্বিতীয় পেজে আবার একটা পেজ করবেন, 3টা মিলে একটা ডেলিভারি। মানে ওই সেম ইনভয়েসের এগেইনস্টে অসুবিধা কি? কিন্তু আপনার চালান নাম্বার কিন্তু প্রথমটা ছিল 1 নাম্বার, দ্বিতীয়টা 2, 3 নাম্বার 3, 3টা মিলে একটা ডেলিভারি। আমরা বাসে ডেলিভারি করি, ক্যাশ মেমোর ডেলিভারি দিই, আমরা লিখি না যে স্ট্যান্ডার্ড দেখবেন অনেকগুলি কাগজ থাকে, 27টা আইটেম। এও চিন্তা করেন, খোলার পরে প্রত্যেকটা আলাদা আলাদা। আমি মনে করেন আপনার থেকে এই 30টা আইটেম কিনছি, আপনি প্রথম 1 সিরিয়াল নাম্বার 1 দিয়েছেন, দিয়ে দিতে জায়গা হয় না তো, এটা ক্লোজ করে দেন, দ্বিতীয়টা আবার কাটেন, আবার ক্লোজ করে দেন, 3টা মিলে নিজাম ভাই দেন 1.5 লাখ টাকা প্রোডাক্ট। কেন যোগফল? প্রত্যেকটা আলাদা স্বতন্ত্র, 10টার জন্য যোগফল, 11টার জন্য যোগফল, 11টার জন্য যোগফল, 3টে মিলে একটা। অসুবিধা কি? কারণ এটা তো আপনি কাগজের কারণে বলছেন, আপনি বোঝেন নাই, আপনি তো কাগজের কারণে, আপনি তো ও তো বুঝেই 3টে মিলে একটা হয়েছে। ভাই সিঙ্গারের থেকে ফ্রিজ কিনছেন, 40,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আসছেন, 80,000 টাকা লেখা দিছে, ট্যাক্সে কি 40,000 টাকা ডাউন পেমেন্ট, ঠিক না? ফ্রিজ দিয়ে দিছে, কিন্তু পরের বাজারে কিস্তি দিয়ে আসছেন 10,000, তখন ফ্রিজ দেয় নাই, তাহলে প্রথম ডাউন পেমেন্ট। সবগুলি মিলাইলে হবে না 80,000 টাকা? কেউ চিন্তা করে, ঠিক না? আপনারা যারা বলবেন যে ভাই আমি তো চালান, তো আমার যে এই লাস্টে এক কাজ করেন, বেশি ইয়ে হলে আপনি কষ্ট হলে এক কাজ করেন, ওই প্রথমটা দ্বিতীয় লাস্টে যা টোটাল একটা দিয়ে দিন, 1 লাইন ওইটা কাস্টমারের জন্য। কিন্তু ওই বই হলে ব্যাটা বেশি বুঝাই দিন, ভাই 3টা মিলে আমি একটা ডেলিভারি দিয়েছিলাম, এই জন্য লিখছি, যে টোটাল সর্বমোট লিখে 1 লাইন টান দিয়ে দিন, লাস্টটা লাইন সহজ সরল লোক হলে দিতে হয় মাঝে মাঝে। আচ্ছা এখন দেখেন 6 পয়েন্ট কি বলে নিবন্ধন নিতে হবে, এটা তো বলছে সবাই। দেখেন 9.1 সবাই রাখতে হবে, এটা নিয়ে তো কারো দ্বিমত নাই। হ্যাঁ 9.1 সবাই রাখতে হবে, 6.3 সবাই দিবে, 6.1, 6.2, 6.2.1। দেখেন আপনি যদি উৎপাদনকারী হন তাহলে রাখবেন 6.1 এবং 2, আর আপনি যাহা কিনেন তাহাই বেচেন তাহলে রাখবেন 6.2.1। কারণ উৎপাদনকারী রিসিভ একটা, আউট কিন্তু আরেকটা জিনিস। আপনি অ্যালুমিনিয়ামের ইনগোট ইম্পোর্ট করছেন, অ্যালুমিনিয়ামের ইনগোট ইউজ করছেন, তাহলে 6.1 এর রিসিভ, 6.1 এর ইউজ। ফ্যাক্টরি থেকে পাতিল পাইছেন, 6.2 রিসিভ, 6.2 ইউজ, তাহলে কি রাখবেন। কিন্তু বাণিজ্যিক আমদানিকারক কি করছে, ইনগোট হয়নি, ইনগোটই বেচছে, তাহলে 6.2.1। তাহলে এই 6.1 আর 2 বিকল্প হচ্ছে 6.2.1, ঠিক আছে? ট্রেডিং বিজনেস হয়ে তাহলে 6.2.1। হ্যাঁ এটাই তো করে বিক্রয়, যাহা কিনছেন তাই বেচছেন। দেখেন 4.3, আমি তো বললাম 2টা রেফারেন্স, সেবা প্রদানকারীকে 4.3 দিতে হবে না, ব্যাখ্যা আসছে। আর বিধি 21-এ বলা আছে যে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান কি করবে না, 4.3 দিবে না, এটা হলো আইন, না দিয়ে পারবে। এছাড়া বাদ বাকি কিন্তু সবাই দেওয়া লাগবে। এখন ভাই আপনার রেয়াত নাই, 4.3 দেয় না, কাটবে আর কি? এটা হলো বাস্তবতা, আর কি যে ওষুধ খাইলে ভালো হবে, না খাইলেও ভালো হবে, ঠিক না? ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি রেয়াত তো নাই, অব্যাহতি 4.3 দেয় নাই, পানিশমেন্ট হয় না, কিন্তু আসলে নিয়মটা মানা হয় নাই। কিন্তু রেয়াত যদি নেন, আজকে তো রেয়াত শুরু করব, তাহলে কিন্তু একেবারে কি 4.3 না দিলে রেয়াতই ক্যান্সেল। তাহলে 4.3 এই 2 জন দিবে না, সবাই দিবে। তবে এটা জেনে রাখবেন, ধারা 46 অনুযায়ী রেয়াত নিতে চাইলে রপ্তানিকারককে 4.3 দেওয়া লাগবে এবং সেবা প্রদানকারী দেওয়া লাগবে। এই জন্য বন্ধু জিজ্ঞেস করছিলাম যে আপনি কি রেয়াত নেন কিনা, বুঝতে পারছেন? কি দাঁড়াইলো যে শতভাগ রপ্তানিমুখী শখ দেওয়া লাগবে না, 4.3 দেওয়া লাগবে না, কিন্তু রেয়াত নিতে চাইলে কি করতে হবে, দিতে হবে। সেবা প্রদানকে শখ দেওয়া লাগবে না, কিন্তু রেয়াত দিতে হলে শর্ত হিসেবে কি করতে হবে, দিতে হবে। আজকে দেখাবো শর্তটা কোথায় আছে। তাহলে 4.3 এরা দিতে হবে, সবাই দিবে। 6.6 আপনার কোম্পানির নামে যদি লিমিটেড থাকে তাহলে আপনি কি দিবেন, 6.6 আপনি ব্যাট কাটবেন, কেটে ওই ভাই বললো না যে আপনি যখন কারো বিলে থেকে ব্যাট কাটবেন তখন প্রত্যয়নপত্র দিবেন, এই জন্য আপনার কি রাখতে হবে। আর আপনি যদি কাউকে দেন সে কাটে, তাহলে সে কি করবে, আপনাকে প্রত্যয়নপত্র দিবে। ডেবিট নোট, ক্রেডিট নোট করা থাকলে কি ডেবিট নোটও থাকবে, ক্রেডিট নোটও থাকবে। তারপর লাস্টে দিয়ে কি দেখেন, পণ্য হস্তান্তর চালান চুক্তিভিত্তিক। দেখেন মনে করেন এই যে এবিসি ফুডস একটা ফ্যাক্টরি, হ্যাঁ এই কোম্পানি মনে করেন
পিছন থেকে দেখা যায় ভাই এবিসি ফোর্স। তাহলে বলেন এই কোম্পানি, মনে করেন ব্রাঞ্চ ট্রান্স বাদ দিলাম, এগুলি আস্তে আস্তে আসবে। এই কোম্পানি হেড অফিসে কি রাখবে? দেখেন এই কোম্পানি কি রাখবে? প্রথমে নিবন্ধন নিবে না, তাহলে মূসক 2.3 রাখবে না। এই কোম্পানি মাস শেষে রিটার্ন জমা দিবে না, তাহলে রিটার্ন মানে মূসক 9.1 দেখেন তো। এই কোম্পানি 6.3 দ্বারা পণ্য বিক্রি করবে না, তাহলে কি হবে? মূসক 6.3। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এই কোম্পানি যেহেতু যাহা কিনে তাহা বেচে, তাহলে লাগবে 6.2.1। কিন্তু আমরা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি বা ফুড ইন্ডাস্ট্রি ধরেন, কল্পনা করেন আর কি, তাহলে আমরা 6.1 আর 6.2 দুইটা রাখবো না? তাহলে কি সে কি রাখবে? মূসক 6.1, মূসক 6.2। যদি ট্রেডিং ব্যবসায়ী কল্পনা করেন, তাহলে এই দুইটার বিকল্প রাখবে মূসক 6.2.1। মানে এটা দুইটার বিকল্প সেটা, এটা বোঝানোর জন্য বললাম যে সে যদি উৎপাদনকারী যাহা কিনে তাই বেচে, হতে পারে তো। তাহলে এই দুইটার বদলে কি রাখবে সে? এই দুইটার অবলিক, এটা চিন্তা করেন, এই দুইটা বা এটা রাখবে। ঠিক আছে, এবার বুঝছেন? আচ্ছা, এই কোম্পানি যদি 6.3 দ্বারা পণ্য বিচে, তাহলে ফেরত আসতে পারে না? আপনার যদি ক্রয় থাকে তাহলে ক্রয় ফেরত থাকবে, বিক্রয় থাকলে কি থাকবে? বিক্রয় থাকবে। তবে দেখেন ডেবিট নোট, খেয়াল করেন, ডেবিট নোট মানে কি? আপনি পণ্য বিক্রি করছিলেন, কি দ্বারা বিক্রি করছেন? 6.3 দ্বারা বিক্রি করছেন, তাহলে ডেবিট নোট দ্বারা ফেরত দিবে। ডেবিট নোট মানে কি? বিক্রয় ফেরত। তাহলে আচ্ছা ভাই, মাঝে মানুষ তো মাঝে মাঝে ইয়ে হয় না, ব্রেক ফিল করে না। দাঁড়ান, খেয়াল করেন, বোঝাই। প্রথম হইলো জার্নাল। জার্নাল আমরা কি ডেবিট আগে লিখি না, ক্রেডিট লিখি পরে? আচ্ছা, আপনি একটা পণ্য ফেরত দিলেন না ভাই, যারা বলছে ঠিক আছে বুঝাইতেছি, তাহলে আপনি যাকে ফেরত দিলেন সে ক্রেতা না? আপনি যাকে ফেরত দিলেন সেই তো ক্রেতা, আপনার বিক্রেতা। মনে করেন আপনার কল্পনা করেন আপনার বিক্রেতা, এখন সব এবিসি, তাহলে আপনি 6.3 দ্বারা পণ্য বিক্রি করে দিলেন, খাতাতে বাদ দিয়ে দিলেন, ওই ভদ্রলোক রিসিভ করছে না? তাহলে ওই ভদ্রলোকের জন্য কয় ফেরত? ওই লোক দিবে কি? ডেবিট নোট। ওই লোক দিবে কি? ডেবিট নোট। তাহলে এই ডেবিট নোট পাওয়ার পর আপনি অ্যান্সার হিসেবে ক্রেডিট নোট দিবেন না? তাহলে আপনার কি ক্রেডিট নোট রাখা লাগবে না? ক্রেডিট নোট মানে কি? M6.7 দেখেন, কারণ আপনি 6.3 দ্বারা বেচছেন, ডেবিট নোট পাইছেন, ডেবিট নোটের অ্যান্সার হিসেবে কি দিচ্ছেন? ক্রেডিট নোট দিচ্ছেন। আচ্ছা, ওই ভদ্রলোক দিচ্ছে কি? ডেবিট নোট। ঠিক তেমনি আপনারও তো ক্রয় আছে, তাহলে আপনি কখনো কখনো ডেবিট নোট ইস্যু করতে পারেন না? করতে পারছেন? তাহলে আপনারও কি ডেবিট নোট রাখা লাগবে না? হ্যাঁ, রাখা লাগবে কিনা বলেন? রাখা লাগবে। আপনি ক্রেতা না বিক্রেতা বলেন, যে কোনো একটা সাজেন। আপনি ক্রেতা, আমি আপনাকে 6.3 দ্বারা বিক্রি করছি, আপনি একটা 6.3 দ্বারা আমাকে ডেলিভারি ফেরত পাঠাইবেন না? ডেবিট নোট মানে কয় ফেরত ফেরত পাঠাইবেন? কয় ফেরত পাঠাবেন না? আমি যে কয় ফেরত ঠিক আছে কিনা, আমি একটা ক্রেডিট নোট ইস্যু করতে হবে না? এটাই বুঝাইছি। ঠিক তেমনি আমি যেমন আপনাকে দিছিলাম, তাহলে আমার ক্রেডিট নোট রাখা লাগছে, কারণ ডেবিট নোট আসলে দিতে হবে। ঠিক তেমনি আমি যার থেকে গেছি তাকে আমি ফেরত দিতে পারি না, তাহলে ডেবিট নোটও রাখা লাগবো। তাহলে আমার ডেবিট নোটও রাখা লাগবো, ক্রেডিট নোটও রাখা লাগবো। ক্রেডিট নোট আমি কখন রাখবো? ডেবিট নোট কখন পাঠাবো? আমার ক্রয় ফেরত। আর ক্রেডিট নোট আমি কখন দিব? আমার বিক্রয় ফেরত। ঠিক না? ডেবিট নোট মানে, আর ক্রেডিট নোট মানে বিক্রয় ফেরত। এখন বলতে সুবিধা হবে, ঠিক না? এখন আমার যদি এরকম হয়, দেখেন এই যে ফ্যাক্টরি, এর আন্ডারে মনে করেন আমার ওয়্যার হাউস আছে, কি আছে? এরকম কি ওয়্যার হাউস আছে। তাহলে বলেন আমরা যদি কেন্দ্র নিবন্ধিত হই, আমরা বলছি না এক ওয়্যার হাউস থেকে আমি ভ্যাট ইস্যু করবো, তখন আমি কি রাখবো? 6.5 না? তাহলে আমি 6.5 রাখবো না? এম মানে মূসক ভাই, 6.5 রাখবো কিনা বলেন? কেন ভাই? রাস্তা তাহলে বলবো এটা ট্রান্সফার চালান, আমার কেন্দ্র নিবন্ধন।
বাটায় এক ব্রাঞ্চে পাঠাবে, অ্যাপেক্স পাঠাবে, তারা কি ভেসেলন দিবে নাকি? ট্রান্সফার চালান, বুঝতে পারছেন? আচ্ছা, ট্রান্সফার চালান। আমি কিন্তু হেড অফিসে হিসাব করতেছি এখনো, তারপর ব্রাঞ্চে এই খাতাগুলি রাখতে হবে হেড অফিসে। এখন আমি যদি চুক্তিভিত্তিক, যেমন এই যে কোম্পানি র্যাঙ্কস কি বলছে, এই যে না সরি এটা তো এসিআরটা দেখেন, এই যে এরা কি করছে, ফার্স্ট ইম্পিরিয়াল কি করছে, ওই কাশেম ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড থেকে প্রোডাক্টটা বানায় নিচ্ছে, তাহলে তাদের কিছু র মেটেরিয়াল ধার দেওয়া লাগছে না? সেই প্যাক মেটেরিয়াল পাঠাইছে না, বা এটা দিতেছে প্রোডাক্ট দিয়ে দাও, তাহলে চুক্তিভিত্তিক চালান না? তাহলে আমার যদি চুক্তিভিত্তিক প্রোডাকশন থাকে তাহলে আমি কী করবো, 6.4 রাখবো না ভাই? তাহলে এই বলেন হেড অফিসে এই জিনিসগুলো রাখতে হবে কি না? হ্যাঁ, আচ্ছা। এখন তাহলে হেড অফিস ক্লিয়ার হয়েছে কিন্তু, তাহলে এই জিনিসগুলো আমার হেড অফিস রাখতে হবে। এখন আপনার এই যে ঢাকা ডিপো, খুলনা, রাজশাহী, এই যে রাজশাহী ডিপো, তাহলে বলেন এদেরও তো কিছু রেজিস্টার রাখা লাগবে, এরা কি কি রাখবে? আচ্ছা বুঝি, দাঁড়ান, অসুবিধা না, আমরা ধাপে ধাপে আসি। 9.1 যদি এক জায়গায় দেয়, এই 2.3 মানে নিবন্ধন কি তাদের নেওয়া লাগবে? তাহলে তাদের বলবেন না ওই নিবন্ধনের ফটোকপি আপনি এখানে টাঙায় রাখেন? না না, ওইটারই তো ফটোকপি টাঙায় রাখবেন। নীল কালার মানে ফটোকপি চিন্তা করেন, ওইটার ফটোকপি এখানে টাঙায় রাখবেন না? দেখেন তো, মানে নীল মনে করেন ফটোকপি, ওইটার ফটোকপি এখানে টাকা রাখবেন না? আচ্ছা, ওই এই হেড অফিস থেকে রিটার্ন জমা দিচ্ছেন, তাহলে এখানে রিটার্ন জমা দিবেন? কারণ কি টোটালটা রিটার্ন দেন, তাহলে ওইটার একটা ফটোকপি রাখবেন না? যে হেড অফিস থেকে লোক আসলে কি করবেন, দেখাবেন আমি কেন্দ্রীয়ভাবে দেই ভাই। দেখেন এই মতো ক্লিয়ার? আচ্ছা, ওইখানে তো বেচতে পারেন, মানে আমরা মনে করলাম আমরা হেড অফিস থেকে বেচি, এখান থেকে বেচেন না, তাহলে এখানে একটা 6.3 রাখতে হবে না? দেখেন এখানে কি রাখবেন মুশক, 6.3 কি রাখবেন মুশক, 6.3। তাহলে এই তিনটা 6.3 আর এই চারটা যোগফল আমার সেল না? আচ্ছা, এখন বলেন এইখানে 6.3 তো সিরিয়াল 1 থেকে শুরু হয়েছে, এগুলি সিরিয়াল নাম্বার কত দিয়ে শুরু করবেন? তাহলে পেস লাগবো না, 4 জায়গায় এক নাম্বার বই। আচ্ছা দেখ না, এমনি ভাই পেছনে একটু ব্রেন যদি স্টাডি না করি, তো সবাই যদি ইয়েস ইয়েস করে যান, 12 দিন পর ট্রেনিং ইয়েস ইয়েস তো শেষ, সব ইয়েস। হ্যাঁ হ্যাঁ, এই ভাই সুন্দর কথা বলছে, ডিপুর নাম না, আপনার জায়গাবার দাঁড়ান। না না, কাহিনী আছে এখানে, বেজার আছে এখানে, প্রত্যেকটা নাম কিন্তু এবিসি ফুডস লিমিটেড। দেখেন এটা কি, না না এবিসি, দাঁড়ান ভাই বুঝাচ্ছি, অসুবিধা নাই। দেখেন প্রত্যেকটা নাম কিন্তু এবিসি, নাম কিন্তু ইয়া থাকে, এবিসি ডিস্ট্রিবিউশন হলে কিন্তু আবার আলাদা হয়ে যায়, এবিসি ফুডস লিমিটেড, ঠিক আছে? এখন না ডিপুর নাম না ভাই, ডিপুর ঠিকানা, ডিপুর ঠিকানা দিয়ে বোঝা হবে টঙ্গী ডিপুর থেকে ট্রান্সফার হয়েছে, তা টঙ্গী ডিপুর 1 নাম্বার, রাজশাহী ডিপুর 1 নাম্বার, হেড অফিসে 1 নাম্বার, সিলেটের 1 নাম্বার। তার মানে ওই অ্যাড্রেস দ্বারা আইডেন্টিফাই হয়ে যাবে এটা কোন অ্যাড্রেসের চালান। ছাপাই নেন, অসুবিধা কি? ছাপানোর সময় বলবেন পেজ থেকে ভাই রাজশাহী ডিপুর জন্য সিরিয়াল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত বই, আবার চট্টগ্রাম ডিপুর থেকে 1 থেকে 10 পর্যন্ত বই। এই 10 মিনিট পরে আলোচনা করতেছি, এটা শিডিউল আসতেছে 10 মিনিট পরে। আর আপনাদের বলি ক্লাস করতেছেন, ওই আপ্যায়ন টাপ্যায়নে যদি একটু ইয়া হয়, হ্যাঁ এটা ভাই হিসাবে মাফ করে দিন। আপনাদের পরে আরেকটা বেশি হইতেছে 5 দিনের আছে না, যে ক্লাস করতে পারে, একদিন পরে আসছেন, পরের বেশি ক্লাস করেন। আর সকালবেলা এক ভাই আসছে, 1 বছর আগে ট্রেনিং করছিল, ওইটা তো এক বছর ভাই বাজেটের আগে আসতেন, করতে দিতাম। তাহলে এই ব্যবসা 2 বার করছে, তাহলে সে টাকা দিত, ব্যবসা মায়। পরবর্তী বাজেট পর্যন্ত ট্রেনিং করেন, 12 দিন সমস্যা নেই, নেক্সট 1 বছর করেন, কোনো আপত্তি নেই। জান না, এটা হলো ভাই একদিনও হইব না তো, আপনি 1 মাস গ্যাপ দিলেন, আচ্ছা স্যার ওই ক্লাস করছিলাম অনেক কিছু ধরতে পারি না, তখন পারিবারিক একটু টেনশন ছিল, ফ্রিভাবে করেন, 2 বার করলে কি ক্লিয়ার হয়, এটা ঠিক না? হ্যাঁ আচ্ছা, এখন দেখেন তাহলে 6.3 রাখবেন, এইখানে কি 6.1 6.2 রাখবেন না 6.2.1 রাখবেন? কারণ যাহা আনেন তাহাই বেচেন, তাহলে কি রাখবেন মুশক
6.2.1। এখন কিন্তু ক্রেতা বিক্রেতার নাম না, থাকবে ঢাকা ডিপো টু সিলেট ডিপো, এভাবে। কারণ এখানে ট্রান্সফার চালান দিবে, এখানে কি দিবে? ট্রান্সফার চালান। এই চালান দিয়ে তো ট্রান্সফার, তাহলে আপনি কি করবেন? ঢাকা ডিপো থেকে রিসিভ করবেন, চালান নাম্বার দিয়ে রিসিভ করবেন, ঠিক না? তাহলে এখানে কি রাখবেন? 6.2.1, 6.2.1। আচ্ছা, তাহলে গেল। এখন ডেবিট নোট, ক্রেডিট নোট, এখান থেকে যদি ফেরত পাঠান তাহলে ডেবিট নোট দিবেন না? তাহলে যারা ট্রান্সফার চাচ্ছে তারা ধরতে পারছে, বাকিরা ধরতে পারে না, ঠিক না? বলেন। হুম, অসুবিধা নেই। দেখেন, খেয়াল করেন, প্রথম হইলো এখানে আমরা আপনারা বলছেন যে 6.5 রাখবো। আচ্ছা, এইটা দ্বারা আমি হেড অফিসে তো প্রোডাক্ট রিটার্ন পাঠাইতে পারি, ভাই যেটা বলছে এই ডিপোকে ধার দিতে পারে না, তাহলে এই জায়গায় 6.5 রাখা লাগে, বুঝছেন? এবার মানে আমি ইন্টার কোম্পানি ট্রানজাকশন আমি ফিটা চেতেছিলাম যে ভাই সিলেটে বসে অসুবিধা আছে, স্যার একটা দিন সময় দিবেন, বা আমরা বাংলা মোটর একটা প্রোডাক্ট আছে কালকে আইনা দিব আপনাকে, অথবা ওইখান থেকে ডেলিভারি দিবে। হ্যাঁ, তাহলে কেন আপনি এক ডিপো করে দেন, আপনি অ্যাকাউন্টিং মিলে দিতে পারলেই তো হইলো, ঠিক আছে না? আচ্ছা, এখন বলেন, এরা যদি বিক্রি করে এদের বিক্রয় ফেরত থাকতে পারে না? আচ্ছা দেখেন, 6.3 যারা বিক্রি করছেন, আর ডেবিট নোট মানে কি? ক্রয় ফেরত। তাহলে ক্রয় তো করে হেড অফিস, তাহলে এইখানে 6. কি রাখবে? 7। দেখেন, কারণ আপনারা তো ক্রয় নাই, বিক্রয় শুধু। দেখেন, বুঝছেন? এবার 6.7 উৎসে কত? হেড অফিস থেকে করেন। আইনে বলা আছে কেন্দ্রীয় নিবন্ধন হলে হেড অফিসের মাধ্যমে কি করবে? 6.6 কাটবে না? 6.6, এগুলো সব হেড অফিসের হিসাব। তাহলে এটা হেড অফিসের, এখান থেকে কাটার দরকার নাই। তাহলে বলেন কোন কোম্পানি কি রেজিস্টার রাখবে? মোটা 4.3 হেড অফিস থেকে 4.3 দিচ্ছেন, তাহলে আর রাখা লাগবে? তাহলে আর ফটোকপি রেখা দিবে। কি রাখবে? এই যে 9.1 মতো ফটোকপি রাখবে, এটা ফটোকপি, ঠিক না? নীল কাগজের ফটোকপি। হ্যাঁ, তাহলে এখন বলেন রেজিস্টার কোন জায়গায় কেমন আছে বুঝবেন কিনা? বলেন রেজিস্টার কোন জায়গায় কত, একটা আইডিয়া পাইছেন কিনা বলেন ভাই? আমি আমার অন্তর থেকে চেষ্টা করি, বাকিরা আল্লাহ জানে। পাইছেন না? আমি তো ওই ছবিটাকে করছি যাতে আপনারা বোঝেন। কেন নেন, অসুবিধা কি, ছবি নেন। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন? এখন আরেকটু বুঝাই। দেখেন, কল্পনা করেন, এটা তো গেল নর্মালটা, লাস্টেটা তোলেন, আরেকটু তুলে লিখে নেই, বুঝবো না, শোনাই। দেখেন, এইখানে এরকম হইলো, এটা তো আপনার ডিপু। মাঝে মাঝে এরকম হয় না, পুরান টাকাতে একটা প্রোডাক্ট কিনেন না? ধরেন আপনি উৎপাদনকারী প্রতিষ্ঠান, এরকম হয় না? মাঝে মাঝে ধরেন এই ফ্যাক্টরি থাকে, হেড অফিস থেকে থাকে না? বলেন না মাঝে মাঝে প্রোডাক্টটা ডাইরেক্ট এখানে পাঠায় দেন। আচ্ছা, ওটাই না, ধরেন কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং, ধরুন কন্ট্রাক্ট টম অ্যান্ড জেরি, এটা হলো কি? কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। তাহলে এখন আপনি এই কোম্পানি তাকে ট্রান্সফার চালান প্রোডাক্ট দিবেন না, ভাই তোমারটা আমি যে এই ইয়া দিলাম, তুমি প্রোডাক্টটা বানায় দাও, এরকম তোমার ফিগমেন্ট আর আমি ইয়া দিলাম, তুমি প্রোডাক্টটা বানাতে বলেন না? তাহলে তাকে এই পণ্যটা পাঠাইতে হবে না? কিন্তু আপনি এটা তো কিনছেন পুরান টাকাতে, কোথায় কিনছেন? ধরেন পুরান টাকাতে কিনছেন, ওল্ড টাকা, ঠিক আছে? এখন ও কি আপনার এখানে নিয়ম হয়েছে কি এই প্রোডাক্টটা এখানে এন্ট্রি দেওয়ার নিয়ম না? দেওয়ার পর তাকে দেওয়ার নিয়ম না? অ্যাকাউন্টিং কি বলে? আইনে বলছে ধারা 46, 10 মিনিট পর আলোচনা করবো। ধারা 46 অনুযায়ী খাতা এন্ট্রি না দিলে রেট পাবেন না। হওয়া উচিত ছিল না এরকম যে এই প্রোডাক্টটা আপনি এখানে আসবে, আসার পরে আপনি কি ইয়া দিবেন? বুঝেন সবাই? যে ওল্ড ঢাকা থেকে প্রোডাক্ট কিনলেন, নিয়ম ছিল কি এখানে ঢুকে কি এখানে তো এন্ট্রি দেওয়া। এখন বাস্তবে বলেন না যে ভাই চালানটা আপনি এখানে পৌঁছায় দেন ডাইরেক্ট। তাহলে এই যে মূসক 6.3
এখানে কি আপনার নাম লেখা না টম এন্ড জেরির নাম লেখা? এই যে আমরা একটু পরে আলোচনা করবো, তখন দেখেন এখানে লেখা আছে না পণ্যের চূড়ান্ত গন্তব্যস্থল, আর একটা লেখা আছে না ক্রেতার ঠিকানা। তখন আপনি তারা যদি বলেন যে ভাই এক কাজ করেন, চালানটা আমার নামই দেন, হ্যাঁ, গন্তব্যস্থল হবে কি টম এন্ড জেরি ফ্যাক্টরি, চালানটা উনি আপনাকে, এই চালানটাই আপনাকে পাঠিয়ে দিল। এত হোয়াটসঅ্যাপের যুগ ভাই, আর কিসের যুগ? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল ভাই, 3 দিন পরে যখন লোক যাবে তখন আমি খাতা করে দিয়ে দিব। এরকম হয় না যে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, নিজে আমার চালান দেন, আমি তো খাতা এন্ট্রি দিতে হবে। আপনি আবার কি করলেন, তাকে আরেকটা কি করলেন, খামে করে একটা, আপনি কি করবেন, চুক্তিভিত্তিক চালান নাকি 6.4 না, তাদের একটা 6.4 পাঠিয়ে দিলেন। দেখেন তাহলে কি এইটা দিয়ে আপনি রেয়াত নিয়ে তাকে একটা ওই ডেটেই 6.4 পাঠিয়ে দিলেন। দেখেন বললেন কিনা? তাহলে আপনার অ্যাকাউন্টিং ঠিক থাকলে ওটিতে কাটা যাবে, কারণ বলছে বিধি দ্বারা নির্ধারিত করা খাতা এন্ট্রি না দিলে কি রেয়াত কাটা যাবে। আবার এরকম হইলো না, প্রোডাক্ট তৈরির পরে টম এন্ড জেরি বললো যে ভাই ফ্যাক্টরিতে জায়গা কই, ওই যে ভাই বললো না জায়গা শেষ হয়ে যায়, তখন আপনি বললেন যে এক কাজ করেন, এই যে দেন এবিসি হেড অফিস হচ্ছে ক্রেতা, আর গন্তব্যস্থল হচ্ছে ঢাকা ডিপো, গন্তব্য কি? তাহলে বলেন ও রেয়াত পাবে? কারণ কি টম এন্ড জেরিকে আপনি যদি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করান, প্রতি পিসের জন্য একটা ফি দেন না, আপনার ড্রাইং করেন না যে প্রতি পিসের জন্য $এত, তাহলে এটাও তো রেয়াত পাবেন। কারণ টম এন্ড জেরি আপনাকে 6.3 দিবে না, টম এন্ড জেরি 6.3 দিবে কিনা বলেন? তাহলে আপনি এই 6.3টা কি করলেন, ঢাকা ডিপোতে পাঠিয়ে দেন, এখানে আবার এন্ট্রি দেন। এখানে এন্ট্রি দিয়ে আপনি কি করবেন, তাকে একটা ট্রান্সফার চালান দিয়ে দেন। কি দিবেন? ট্রান্সফার চালান। ট্রান্সফার চালান কত? 6.5। দেখেন দেখেন বলছেন কিনা? এইবার ছবি তোলেন, যা যা বোঝা থাকা বোঝেন, প্রশ্ন থাকলে বলেন। ভ্যাট সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের সাথে যোগাযোগ করতে 01972300009 এই নম্বরে ফোন করতে পারেন অথবা মেইল করতে পারেন